নমস্কার। খবরদার কথা নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। হ্যাঁ, আপনারা বুঝেই গেছেন যে কোন ম্যাচটা নিয়ে আজকে কথা বলবো। ভারত এবং পাকিস্তান। সাধারণভাবে যেটা হয় যে আমরা ভারতবাসীরা যেটা চাই, চ্যাম্পিয়ন হই বা না হই, পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হলে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। যদি ক্রিকেটের কথা বলি, আমি সবসময় এটার সঙ্গে সহমত পোষণ করি না। হ্যাঁ, জয় তো সবাই চায়, কিন্তু জিততেই হবে বিষয়টার সঙ্গে সহমত পোষণ করি না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে, বিশ্বকাপ ক্রিকেটে যদি ধরি, 8বার মুখোমুখি হয়ে 8বারই জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা হলো, এই মুহূর্তে যা ঘটনা ঘটছে তাতে আমরাই সর্বাধিক পরিমাণে জিতেছি। পাকিস্তানের সঙ্গে আমরা হেরিয়েছি, কিন্তু গতকালের যে ম্যাচ, এক কথায় যদি বলি, পর্যাপ্ত প্রাধান্য নিয়ে আমরা ভারতবর্ষ জিতেছি। ভারত গতকাল সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিল, এবং এই মুহূর্তে ভারতীয় দলটা নিয়ে কি ভাবা যাচ্ছে, গতকালের ম্যাচ নিয়ে কি হবে, আমরা দুজনকে পেয়ে গেছি। দুজনই ত্রিপুরা রঞ্জি দলের অধিনায়কত্ব করেছেন, এবং ত্রিপুরা রাজ্য ক্রিকেটে দীর্ঘদিন ধরে সুনামের, শুধু শুধু সুনাম শব্দটা ব্যবহার করলে কম বলা হবে, পর্যাপ্ত প্রাধান্য নিয়ে ক্রিকেট খেলে গিয়েছেন এবং নিজেদের জৌলুস বারবার প্রমাণ করেছে। সেই দুজন হচ্ছে, আমার বাঁ দিকে সৌরভ দাশগুপ্ত, ডান দিকে অরূপ দেববর্মা। তো প্রথমেই সৌরভের কাছে যাই। গতকাল ভারত পাকিস্তানের সব ম্যাচই তো ঐতিহাসিক হয়। ভারত পাকিস্তান মুখোমুখি হলে আমরা বলি ঐতিহাসিক ম্যাচ। ভারত পাকিস্তানের ম্যাচ দেখার পরে কি মনে হচ্ছে তোমার? দেখো, ম্যাচটা পুরোটাই আমি দেখেছি। তার আগে থেকে দুদিন আগে থেকে এক্সাইটমেন্টে ভুগছিলাম। এটা বললে তুমি ঠিক বললে যে সবসময় একটা উত্তেজনা, শিহরণ শরীরের মধ্যে এসে যায় ভারত পাকিস্তান নামটা শুনলেই, যে কোনো কারণেই হোক। কিন্তু খেলাটাকে আমরা খেলা হিসাবেই দেখি, তার বাইরে নয়। ভালো খেলার আশা করেছিলাম, হয়েছে, কিন্তু সম্পূর্ণ যে স্বাদ ভারত পাকিস্তানের ম্যাচ, সেই স্বাদটা আমি অন্তত পাইনি। কেন বলছি? পাকিস্তানকে এত কম রানে ইন্ডিয়া বেঁধে রাখবে, যেখানে বুমরা নেই টিমে। তবু একটা ধারণা ছিল যে মিডল ইস্টের যে মাঠ, উইকেট যেগুলি হয় বছরের পর বছর আমরা দেখে আসছি, একটু স্লো হয়। হ্যাঁ, সেই জায়গায় ইন্ডিয়া 5টা স্পিনার নিয়ে গেছে টিমে, 3টে স্পিনার নিয়ে খেলবেই, এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। তো 3টে স্পিনার নিয়ে খেলেছে, এবং পাকিস্তানকে ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপ, যা ফর্ম ওয়ানডে ক্রিকেটে, হোয়াইট বল ক্রিকেটে, সে জায়গায় একটু রানটা কম হয়েছে মনে হলো আমার। এবং তাই প্রমাণ হলো, ভারত কনভিনসিংলি পাকিস্তানকে হারিয়েছে। শুধু একটা সময় যখন রোহিত শর্মা আউট হলো, সেই শাহিন শাহ আফ্রিদির বলটায়, সলিড বল, একদম দুর্দান্ত বল, ইয়র্ক ইনসুইং করে রোহিতের ইনসুইং হয়ে ঢুকলো, বোল্ড হয়ে গেল। তখন একটু দোটানায় ছিলাম কি রানটা করতে পারবে কিনা। আলটিমেটলি ইন্ডিয়া খুব ইজিলি রানটা করে নিয়েছে। অরূপ, ভারত পাকিস্তানের ম্যাচ টেনশনের ম্যাচ থাকে সবসময়, আমাদের উপরও কিছুটা টেনশন প্রভাব ফেলে। কিভাবে গতকাল নিলে? দেখো, ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ। এখানে সেদিন ভারত পাকিস্তান ম্যাচ হবে মানেই যে কোনো টপ লেভেল অফিসার বলো, সিইউ, কর্পোরেট লেভেলে ম্যাচ কিন্তু মোবাইলে হলেও দেখবে, খবরটা নেবে। তো কাজে সেদিক দিয়ে আমাদের কাছেও একটা টেনশন থাকে যে খেললেও ভারত পাকিস্তান ম্যাচ কীরকম হবে। কিন্তু ম্যাচটা কিন্তু মোটামুটি একতরফাই হয়ে গেল। আমার যা স্কোর হলো 241 পাকিস্তানের, সেটা কিন্তু ডিফেন্ড করার মতো নয়। ওরা যে জিতবে এরকম কিন্তু নয়। তো পাকিস্তান যে ম্যাচে আছে, ম্যাচে খেলছে, যে আমরা যেটা বলি অ্যাপ্লিকেশন, ম্যাচে অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লাই করা, সিচুয়েশনে অ্যাপ্লাই করা, কখনো কোনো সময় মনে হয়নি যে ওরা খেলছে। সেই অ্যাপ্লিকেশনটা ওদের আমরা পেলাম না। তো কাজেই এই রেজাল্টটা হবেই ধারণা করা ছিল। 241 ডিফেন্ড করতে পারবে না। একদমই 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 ওরা। দেখো, একটা পয়েন্ট আমি বলছি, কালকে ওরা ব্যাট করলো প্রথমে 41 ফর নো লস। হ্যাঁ, 8 ওভার, প্রায় 5 রান এভারেজ। এই সময়ে
মোটামুটি যখন স্বামী একটা ফার্স্ট ওভারটা করলো, মোটামুটি ওপেনাররা রানাই বা সৌরভ এখানে আছে জানে যে ওপেনারদের যদি প্রথম শুরুতে আলগা বল হয়ে যায়, একটু সেট হয়ে যায়, যে কোনো নিউ ব্যাটসম্যান, ওদের কিন্তু সেট হওয়ার অনেক চান্স ছিল। সেখানে মোটামুটি 41 হয়ে যাওয়ার পরেও রান আউট, বুকার মতো রান আউট দিয়ে শুরু করলো। এটা হতে পারে। তো তার এই যে অ্যাপ্লিকেশনটা আমি বলছিলাম, সিচুয়েশন অ্যাপ্লাই করা, এটা দেখতেই পেলাম না। তারপর ওরা স্কোর করলো, বাবর খেললো, একদম স্লো স্টার্ট, উইকেট ছিল, রিজওয়ান খেলে গেল, সৌদ সাকিল খেলে গেল, কিন্তু আমার কখনো মনে হয়নি যে ওরা সত্যি 300+ করবে। তো সেইখানে কিছুই হয়নি আমাদের। একটা সময় মনে হয়েছিল ইন্ডিয়া ব্যাটিংয়ের সময় সেরকম চাপে ছিল না, রানা বলেছে, সৌরভ বলেছে দারুণ পয়েন্টটা, একটা ইন ডিপার ইন সুইং, যেটা খেলার মতোই হয়। তারপরে আমার একটু মনে হয়েছে 11th ওভারে রাউফকে যখন চেঞ্জ হলো, রাউফ একটা মনস্তাত্ত্বিক চাপ দিয়েছিল বিরাটকে। বিরাট স্ট্যান্ড দিচ্ছিল, ওই সময় একটুখানি বাকবিতণ্ডা হচ্ছিল, টিভি কমেন্ট্রি তুমি লক্ষ্য করেছো না, অনেক মনস্তাত্ত্বিক চাপ দিয়েছিল। ওই ওভারটাতে কিন্তু একটুখানি বিরাট একটু খেললো আপিস শট, ওই ওভারটা দিয়ে আবার কিন্তু সুমান একটা চান্স দিল। এই ওভারটাতে আমার একটু মনে হয়েছিল ইন্ডিয়া হয়তো এই জায়গাটা একটুখানি চাপে পড়তে পারে, হয়তো ওখান থেকে যদি কিছু হ্যাভক না হয়, কিন্তু তারপরে কিছুই হলো না। 100 রান, 70 রান পার্টনারশিপ সুমান গিল অ্যান্ড বিরাট, দেন 114 রান শ্রেয়াস অ্যান্ড বিরাট, সেখানে তো আর ম্যাচ চলে গেল। সৌরভ, একটা বিষয়, কালকেও এর আগের দিনও ভারতীয় বোলিংকে দেখলাম, কালকেও ভারতীয় বোলিংকে দেখলাম, কোনো সেদিন একটু উদ্বেগ ছিল। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের বাংলাদেশের বিরুদ্ধে আমাদের যে বোলিং স্ট্রেংথ, সেটা নিয়ে আমাদের একটা সংশয় ছিল। কালকে হঠাৎ করে স্বামী পঞ্চম ওভারে চলে যাওয়ার পরে একটু চাপ অনুভব হয়েছে, এবং তার পরবর্তী সময় ভারতীয় বোলিং কি নিজের জায়গায় চলে আসতে পেরেছে? হ্যাঁ, স্বামী দেখো প্রথম যা স্পেল করলো, স্বামীকে তার আগের দিনের যে ম্যাচ বাংলাদেশের সাথে বা তারও যে আগে আমরা দেখেছি, সেই স্বামীকে অন্তত প্রথম স্পেলে আমরা দেখতে পাইনি, একটু স্লাগিশ ছিল। কিন্তু ও ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে যে সেকেন্ড স্পেলটা করলো, ওর রিদমটা অনেকখানি স্বামীর মতো ফিরে এসেছিল, এবং কমেন্টেটররাও বলছিল যে স্বামী মানে ব্যাক ইন অ্যাকশন। এনিওয়ে, মন্দ বল করেনি, কিন্তু সেই স্বামীকে আমরা এখনো প্রথম ম্যাচের স্বামীকে আমরা কালকের ম্যাচে দেখতে পাইনি। আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলিতেও ভালো বল করবে, কারণ রেকর্ড স্পিক্স এভরিথিং। আইসিসি টুর্নামেন্টের স্বামীর যা রেকর্ড, এটা মানে আনবিলিভেবল। তো এটাই হচ্ছে। আর খেলার কথা অরূপদা যেটা বলছিলেন, দেখো পাকিস্তান শুরুটাই করেছে নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে, ডিফেন্সিভ ওদের একটা মানে অ্যাটিটিউড ছিল। ইভেন রিজওয়ান থেকে আমরা সবসময় অ্যাটাকিং একটা গেম দেখি, কিন্তু কালকের রিজওয়ান একদম বক ডাউন হয়ে খেললো পুরোটা ইনিংসে, যার জন্য ওরা কখনোই রান রেট 5-এর ওপরে কখনোই যায়নি, 5-এর নিচেই ছিল। 5-এর নিচে এক সময় 3.5-এর কাছাকাছি এসে গেছিল। তো ওরা নেগেটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে খেললো ইন্ডিয়ার সাথে, কেন আমি জানি না, কেন এরকম ক্যালকুলেশন করলো ওরা। আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা অরূপদাও বলছিল, এখানে আমি একটু জাস্ট অ্যাড করছি। দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফি করছে হোস্ট কিন্তু পাকিস্তান, সেই জায়গায় নিজের দেশ ছেড়ে এসে দুবাইতে এসে ওরা খেলছে, তাও ইন্ডিয়াকে পেল প্রথম প্রতিপক্ষ। এটা ওদের কাছে আমার মনে হয় প্লেয়ারদের মনে একটা ছিল যে আমরা নিজের দেশে নিজের খেলা হোস্ট করতে পারছি না। তো এখান থেকে এই জায়গাটা ইন্ডিয়া একটু আপার হ্যান্ডে ছিল। মানে ক্রিকেটটাই মনস্তাত্ত্বিক গেম, দুটো দলই সমান। পাকিস্তান, তুমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তুমি পাকিস্তানকে উড়িয়ে দিতে পারো না। হ্যাঁ, এবং ফাইনালে 2017-এর ফাইনালটা মনে যদি থাকে, ইন্ডিয়াকে মানে একদম মানে যেটা আমরা বলি মানে ডাহা হারা, যেটা 180 রানে বোধহয় হেরেছিল, ফাকর জামান সেঞ্চুরি, ইন্ডিয়া দাঁড়াতেই পারেনি, কোনো কাছাকাছি যেতে পারেনি। তো কালকের ম্যাচটা ইন্ডিয়া সব দিকেই পাকিস্তানকে হারিয়েছে, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়েও হারিয়েছে, যেটা বললাম। ইন্ডিয়া খেলবে দুবাইতে,
পাকিস্তানে খেলছে না। তো পাকিস্তান আলটিমেটলি আজকে তো নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে এখন অব্দি ভালো অবস্থা যতটুকু জানি, আউট হয়ে যাওয়ার প্রায় যদি নিউজিল্যান্ড জিতে যায় পাকিস্তান আর কোনো চান্স যে জায়গাটায় আমি রাখতে চাইছিলাম আরেকটা ছোট্ট কথা বলার, সেটা হচ্ছে যে ভারতীয় দলের এই মুহূর্তে হর্ষল রানা যে খেলছে, হর্ষল রানা তার জায়গাটাকে কি সঠিক বলে মনে হচ্ছে? এখানে কি অর্শদীপ সিংকে দিলে অনেক বেশি কার্যকরী হতো বলে মনে হয়? হ্যাঁ, আর্শদীপ সিং দেখো টি-20-র টপ বোলার, টি-20-র 1 নম্বর বোলার ইন্ডিয়ার। আর যেহেতু এটা 50 ওভার্স ম্যাচ, স্বামীর সাথে হর্ষল রানা খেলছে, এবং কালকে যা ও ম্যাচিউরড বোলিং করেছে, যে স্লগ ওভারে যে ও লাস্ট ওভারটা করলো, মানে আমাদের দেশের বড় বোলারও এত কাম, এত তার মানে শুধু ঠান্ডা মাথা থাকলেই তো হবে না, সঙ্গে স্কিলটাও থাকতে হবে। যে স্কিল ও স্লোয়ার মিক্স আপ করে লাস্ট ওভারটা করলো, মানে ট্রিমেন্ডাস। একটা নতুন রান করা ছেলে, মানে যদি অস্ট্রেলিয়া ট্যুরও ভালো বল করেছে, ওটা ছিল টেস্ট ম্যাচ, এটা হোয়াইট বল, মানে দুর্দর্শ। এবং ওর মানে কেরিয়ার আগামী দিনে খুব উঁচু জায়গায় থাকবে আমি বিশ্বাস করি। ফাখরুজ্জামান না থাকা পাকিস্তান দলে, এটা কি ভারতের অ্যাডভান্টেজ বলে মনে হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু পাকিস্তানের জন্য ডিসঅ্যাডভান্টেজ ফাখরুজ্জামান না থাকা। কিন্তু তবু আজকাল এই ইন্টারন্যাশনাল ম্যাচে ব্যাকআপ প্লেয়ার অনেক থাকে, সেখানে পাকিস্তান যেটা সৌরভ বলছিল এই অ্যাটিটিউডে খেলবে, নেগেটিভ অ্যাটিটিউডে খেলবে, এটা ধারণা করার মানে এটা চাপে খেলছে ওরা, এটা হওয়ার কথা নয়। হ্যাঁ, যখন ওপেনিং পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, মোটামুটি মিডল পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, তারপরে তো রানটা এক্সেলারেট করবে। এখানে কিছুই হলো না, কিছুই হচ্ছে না, প্ল্যানিংটাই বোঝা যাচ্ছে না, বুঝলেন? এবং বোলিং তো অ্যাকসেপ্ট আবরার কালকে দেখলাম 10 ওভার্স ও করেছে, 23 রানস বা এরকম, মোটামুটি ভালো, 2 উইকেট নিয়েছে। অনেক কিছু হারিয়েছে বলে মনে হয় না, আফ্রিদি তো কালকে ম্যাক্সিমাম রান দিল, ইকোনমি রেট খুব ভালো ছিল, 73 রান দিল না। ওর কিন্তু এফেক্টিভ কিছু দেখছি না, একটুখানি আগের সে আফ্রিদি নেই, মাঝে মধ্যে একটু হ্যাভক করে, ইনসুইংও এখন ওর ভালো হয় না, মানে বডি যায়, বল যায়। বিরাট কোহলি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কি বলবে? দারুণ। দেখো, বিরাট কোহলি এজ 36, ওর থেকে আমি কি বলবো, এনার্জি, স্পৃহা, তারপর কি বলবো স্পিরিট, তারপর যে আরো চাহিদা, এই বয়সে এটা মানে কল্পনা করা যায় না। তুমি দেখো এই বয়সে ওর ফিটনেস, মেন্টালিটি কত দারুণ থাকতে পারে, এটা দেখে মানে এই যে কামিং জেনারেশন, এখন যে জেনারেশন খেলছে, হ্যাঁ, আমরা তো ভাবি মানে ওরা দেখছি কিনা, ওকে দেখে শিখছে কিনা, আমরাও দেখছি এখন ওকে দেখে শেখার মতো ব্যাপার। এত দুর্দান্ত, এত ওর স্পিরিট, ওর ডিটারমিনেশন, তারপর ডিসিপ্লিন থাকা, এই বয়সে এই ফিটনেস, তুমি দেখো না, পুরোটা আবার খেললো কালকে, পুরো ম্যাচ খেললো, ফিল্ডিং করলো, কি এনার্জেটিক, এটা তো ভাবা যায় না, দারুণ বিরাট কোহলি। অরূপের সঙ্গে একটা জিনিস যোগ করি আপনাদের জানার জন্য বলি, ম্যাচের আগের দিন নির্ধারিত সময় ভারতের যে টাইম স্লট দেওয়া হয়েছিল প্র্যাকটিসে, তার 1.5 ঘন্টা আগে বিরাট একা চলে এসেছিলেন মাঠে। 12 জন বোলারকে কাজে লাগিয়ে, 12 জন যারা নেট বোলার, তাদের কাজে লাগিয়ে তিনি অনুশীলন করেছেন, দীর্ঘক্ষণ ব্যাট করেছেন। এই যে অরূপ যে কথাটা বললো, এই যে ডিসিপ্লিন বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরভের কাছে যাচ্ছি, কালকে বিরাট কোহলিকে কিভাবে ব্যাখ্যা করবে? অনেক দিন পর বিরাটকে বিরাটের মতো মনে হয়েছে, সেঞ্চুরি করেছে বলে নয়, ফিটনেস, বিরাটের ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই। 36 ইয়ার্স ওল্ড, এখনো 22-23 বছরের যুবক ক্রিকেটারদের হারিয়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেটসে। ওর এনার্জি, অরূপদা বললো, এনার্জি মানে আনবিলিভেবল। এত এনার্জি নিয়ে কি করে মানে 50 ওভার বলো, টেস্ট ম্যাচ বলো, দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, এটা মানে এনকারেজিং। ঠিক আছে, তো ব্যাটিং দেখো কালকে, যেটা অনেক দিন পর বিরাটকে বিরাটের মতো পেয়েছি আমরা, মানে ও মানে সাবলীলভাবে ওর যে মিড উইকেটের মাঝ দিয়ে যে শটগুলি ছিল আগে বিরাটের, স্কোরিং শট, কাভার ড্রাইভ, মানে কালকে দেখলাম পারফেক্টলি বিরাট অনেকদিন পরে মানে খেললো।
এবং কনফিডেন্স শুধু বিরাটের নয়, আমাদের মনেও একটা কনফিডেন্স এসে গেছে যে বিরাটকে আর থামানো যাবে না, অন্তত এই টুর্নামেন্টে। বিরাটের ফর্ম পেয়ে গেছে, কালকের পরে বিরাটকে আমরা মনে হয় না আর অফ কালারে দেখবো। দুর্দর্শ খেললো বিরাট, পাশাপাশি শুভমন গিল ছোট ইনিংস, কিন্তু শাহিন শাহ আফ্রিদিকেও যেভাবে সামলিয়েছে, তোমার যদি স্ট্রেট ড্রাইভগুলি দেখো, মানে এত এলিগেন্সি, রোহিত তাড়াতাড়ি চলে যাওয়ার পরেও এত এলিগেন্সি। পাকিস্তানের ও জানে মেইন বোলার হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, ওকে যদি আমরা অফ করে দিতে পারি পুরো পাকিস্তান টিমের বোলিং অ্যাটাকই ভেঙে পড়বে। আর পাকিস্তান এত বাজে ফিল্ডিং করে কি করে ইন্ডিয়ার মতো টিমের সাথে ম্যাচ জিতবে ভাবাই জানে। একে তো রান করলো কম, মানে ডিফেন্ডিং অ্যাটিটিউড, অ্যাটাকিং কোনো ব্যাপারই ছিল না, না ব্যাটিং না বোলিং। আফ্রিদি একটু শুরু করেছিল, রান দিয়েছে বেশি, কিন্তু ও অ্যাটাক করতে গেছে। তাই শাহিন শাহ আফ্রিদিকে শুভমন গিল বসিয়ে দিয়েছে। দুর্ধর্ষ প্লেয়ার। শ্রেয়সকে কেমন লেগেছে কালকে? মানে কি বলবো, ওয়ার্ল্ড কাপে ও তার আগে যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া ফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে হারলো, সেই ওয়ার্ল্ড কাপে ও 500-র উপর রান করেছে। মানে ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, ও নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করলো কালকের পর। ওর দেখো ওর কনসিস্টেন্সি, রানের যে কনসিস্টেন্সি, তুমি দেখো সেঞ্চুরি হয়তো ইদানিংকালে হয়নি লাস্ট 5-6টা ম্যাচে, কিন্তু মানে টিমকে ও দাঁড় করিয়ে দিচ্ছে। মিডল অর্ডার নিয়ে আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সামনে আছে শুভমান, রোহিতও ফর্ম ফিরে পেয়েছে, আর বিরাট পেল, শ্রেয়স আয়ার, আমাদের আর কোনো চিন্তা নেই, ব্যাটিং নেই। অরূপের কাছে শ্রেয়সের ব্যাটিং এর কথা 2 লাইন শুনবো, তার আগে তার সঙ্গে বলবো এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া ওপেন অলরাউন্ডার হিসেবে কালকে বোলিংটা খুব ভালো করেছে। ওই স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের দুর্দান্ত বোলিং করেছে, উইকেট শুরু করলো উনি নিজে। এটা তো জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে হার্দিকের ব্যাটিং এর যে জায়গাটাকে হার্দিককে দেওয়া হচ্ছে ব্যাটিং এর জন্য, এটা কি সঠিক জায়গা? শ্রেয়সের কেমন লাগে? আসলে টিমের একটা প্ল্যানিং থাকে। হ্যাঁ, অক্সর কিন্তু লেফট হ্যান্ডার, অক্সর প্যাটেল লেফট হ্যান্ডার। এইভাবেই একটু অন্য মানে অপোনেন্ট টিমটাকে যাতে বোলিংটা একটু সেটেল হতে না দেওয়া, সেখানে অক্সরকে মনে হয় সেইভাবেই লেফট হ্যান্ডার বলে পাঠানো হচ্ছে। অক্সর কিন্তু লাস্ট ম্যাচগুলি যে খেললো, T20 ম্যাচ করলো, ওয়ার্ল্ড কাপ T20 ম্যাচ, ভালো পারফর্মার অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ বোলার ফিল্ডিং দেখছো ভালো অক্সর হতেই পারে ওখানে ওকে প্রমোট করা একটুখানি। তো হার্দিক তো খেলবেই, ভালো খেলবেই। তো ঠিক আছে, হার্দিক বেস্ট অলরাউন্ডার এখন যে ইন্ডিয়া অ্যাজ এ পেস বোলিং এর ব্যাটার নিয়ে ওই ফিল্ডিং ভালো অলরাউন্ডার। কি মনে করছো যে যদি আগে ব্যাট করতাম তাহলে হয়তো ব্যাটিং এর জায়গাটা পরিবর্তন হতে পারতো? হ্যাঁ, হতে পারতো। তো তুমি দেখছো এই যে সৌরভ বলছিল ইন্ডিয়ার যে এখন এই যে টিম নিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ব্যাটিং ডেপথ কি বিশাল। অলরাউন্ডার পাওয়াতে, স্পিনার অলরাউন্ডার পাওয়াতে, ইভেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর ওয়েটিং ইয়েতে আছে। ব্যাটিংটা দারুণ ইন্ডিয়া। সেখানে মানে এই 250-240 রান অ্যাভারেজ রান করলে কিন্তু মানে ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেংথ যা আছে, শ্রেয়স তো খেলবেই, শ্রেয়স তো বেটার পারফর্মার, কারণ T20-তে IPL-এ তো খেলবেই, শ্রেয়স পারফর্ম করবে। একদম। সৌরভ, সর্বশেষ প্রশ্ন, আমরা পরবর্তী সেমিফাইনালে চলে গেলাম। পরবর্তী সামনে হয় দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ভেতরে একটা পাচ্ছি। 3টে দলই, ওই গ্রুপের 3টে দলই সাংঘাতিক জায়গায় আছে এখন। ইংল্যান্ড যদিও একটা হেরে বেকায়দায় আছে, তো তার আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের পরবর্তী প্রোগ্রাম যদি আমরা এখানে দুবাইতে খেলি, তাহলে এই ফরম্যাটে এই যে লাইন আপ, এই 3টে স্পিনার, যেভাবে 3টে বাওয়া স্পিনার নিয়েই কি খেলা উচিত হচ্ছে না? একটা রাইটার স্পিনার দরকার হবে এখানে। 3টে স্পিনার নিয়ে তো খেলবেই, আমাদের মানে ঝুলিতে তো 5টা স্পিনার আছেই, 3টে স্পিনার নিয়ে খেলবে। এখন দেখতে হবে অপোনেন্টের ব্যাটিং লাইন আপ, অপোনেন্টের রাইট হ্যান্ডার কটা আছে, লেফট হ্যান্ডার কটা আছে, সেই ক্যালকুলেশন করে আমাদের ক্যাপ্টেন, ম্যানেজার্স বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তারা টিম সাজাবেন। নো ডাউট 5টে স্পিনারেই খুব হাই কোয়ালিটির, বরুণ চক্রবর্তীও বসে আছে,
আমরা ইদানিং কালে বরুণ চক্রবর্তীকে যা দেখলাম, মানে ট্রিমেন্ডাস একদম। পারফর্মার। একদম। তো স্পিনার যেই খেলুক কোনো মানে হেরফের হবে না, আমাদের বোলিংয়ের যে ধার কমে যাবে বা ধার বেড়ে যাবে, সবাই সমমানের। যেটা বলছিলে যে টিমে অলরাউন্ডার থাকলে একটা সুবিধা পাওয়া যায়। এখন অক্ষর, রবীন্দ্র জাদেজা তো আগে থেকেই আমরা চিনি। অক্ষর এখন ও যদিও বোলিং অলরাউন্ডার, এখন ব্যাটিংটাও ও খুব ভালো করছে, যার জন্য ওকে আগে প্রমোট করা হচ্ছে হার্দিকের আগে। এই জায়গাটা প্রমোট করার আরেকটা কারণ হচ্ছে, অপোনেন্টের যখন স্পিনাররা ধরো পাওয়ার 2 নম্বর পাওয়ার প্লেতে 11 থেকে 40 ওভারের মধ্যে, এই জায়গাটা হচ্ছে মেইন, মানে ইনিংস বিল্ড আপ করার। হ্যাঁ। আর স্পিনাররা ওই সময় বলটা করতে আসে। ধরো এওয়ে স্পিনারদের আটকানোর জন্য, যেটা রাইট হ্যান্ডারের জন্য, ধরো একটা লেফট আর্ম স্পিনার যদি বল করে, একটা রাইট হ্যান্ডার বা লেগি যদি বল করে, রাইট হ্যান্ডারের জন্য একটু কম্পারেটিভলি একটু অসুবিধা হয়। সেটা বন্ধ করার জন্য অক্ষরকে আগে পাঠানো হচ্ছে, যাতে অক্ষর ভালোভাবে সামলাতে পারে। আর ব্যাটিং স্কিলটা এখন ভালো অক্ষরের। কুলদীপ কালকে 3টে উইকেট পেয়েছে। কুলদীপ কি তার নিজস্ব জায়গায় আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, একদম। কালকে যেভাবে কুলদীপ বল করলো, বাংলাদেশের বিরুদ্ধে অতটা মনে হয়নি কালকে। না, উইকেট নিলে ভালো বলার হবে বা না নিলে, হ্যাঁ উইকেট একটা ফ্যাক্টর, উইকেট তুলতে হয়। কিন্তু কালকে একটা বড় টিমের এগেনস্টে এত চাপের খেলায় কুলদীপ যা বল করলো, কুলদীপ নো ডাউট ভালো বোলার, মানে ভালো ভালো পজিশনে আছে এবং খেলবে। কুলদীপ যদি না খেলে হয়তো বরুণ চক্রবর্তী আসবে পরবর্তীতে, কিন্তু এখন ফার্স্ট চয়েস কুলদীপ। এই মুহূর্তে মানে টিম খুব একটা পরিবর্তন করার সম্ভাবনা কম সেমিফাইনাল পর্যন্ত। সেমিফাইনালে স্ট্র্যাটেজিগতভাবে যদি পাল্টাতে হয় হয়তো বা পাল্টাবে, আদারওয়াইজ পাল্টানোর কোনো স্কোপ নেই। টিম মোটামুটি ফিক্স হয়ে গেছে। ফার্স্ট 11 উইকেট কিপারও আমাদের ফিক্সড, KL রাহুলই খেলবে। ঋষভ পন্থের চান্সও এই ওয়ানডেতে কম। যদি না কেউ হঠাৎ করে ইনজুর্ড হয়ে যায়, সে হলো স্বতন্ত্র কথা। অরূপ, সর্বশেষ প্রশ্ন। কুলদীপ যাদবের মানে কুলদীপ যাদব সহ 3জন স্পিনারই লেফটি, এর কোনো পরিবর্তনের দরকার আছে কিনা? সেমিফাইনাল থেকে অন্য ধাঁচের ম্যাচ হবে। পয়েন্ট টু পয়েন্ট এই প্রশ্নটা দেওয়া, উত্তরটা দেওয়া একটুখানি কঠিন আবার সহজও। যেটা উত্তর একদম পয়েন্ট টু পয়েন্ট সৌরভ উত্তর দিয়েছে, একদম একদম হুবহু আমার এই উত্তর। তবে তুমি যেটা বলছিলে, সৌরভকে প্রশ্নটা জিজ্ঞেস করলে সেই ফাইনালে ভারত খেলবে, সেই ফাইনালে কি আশা দেখছো? আমি কিন্তু আশা দেখছি ইন্ডিয়া সেই ফাইনালে খেলবে। ফাইনাল আর 3টে ম্যাচ, নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড ভালো টিম, সাউথ আফ্রিকা ভালো টিম নিয়ে এসছে, তুমি অস্ট্রেলিয়া টিম এর আগের বার এটা দেখেছি তোমাদের কথাবার্তা, সৌরভ বলেছিল দারুণ। অস্ট্রেলিয়া টিমকে নিয়ে কিন্তু কোনো প্রেডিকশন করা যায় না। অস্ট্রেলিয়া যখন ICC টুর্নামেন্ট কোনো রকম খেলে, এরকম সবগুলি টিম নিয়ে ওরা কখন কি করে দেবে, ওদের কি ক্যালকুলেশন, এই যে 351 রান চেস করে দিল, যেখানে 165 কি ওদের ইংল্যান্ডার ব্যান ডাকেট, হ্যাঁ 165 করে দিল। তারপরে সেখান থেকে ওরা জস ইংলিশ করে দিল 120। তারপর তো ওদের চিন্তা করো, ওদের শুধু একটু বোলিংটা, হেজেলউড নেই, স্টার্ক নেই, কামিন্স নেই, বাকিটা কিন্তু ওদের বোলিং স্ট্রেংথ বাদ দিলে দেখো কখন কি হয়। কাজে সেই ফাইনাল অব্দি তো টিম ইন্ডিয়া যাচ্ছেই, তারপরে কিন্তু একটা ফাইনাল স্টেজ, খুব ভালো ম্যাচ দেখবো আমরা, এই আশা করছি। না, টিম কিন্তু আমার তাই মনে হচ্ছে এখন যা পারফর্ম করছে, সত্যি বেস্ট 11 দারুণ। কুলদীপ দারুণ বল করেছে, এবং দেখবে কালকে সৌরভ বলছিল, আমিও কালকে ইন্ডিয়ার তুমি বোলিং ম্যাচে উইকেট নেওয়াটা কিন্তু না, একটা রোল সেট করা থাকে বোলারদের ক্ষেত্রে, যে তুমি উইকেট না নাও, তোমার কি উইকেট টু উইকেট কীভাবে তুমি বল করবে। বোলিংয়ে যা ছিল ওরা সিঙ্গেল বানাতে পারছে না ঠিক। আর অ্যাজ পার বোলিং ফিল্ড সেটিংটা এত দুর্দান্ত হয়েছে, ওরা সিঙ্গেলও বে করতে পারছে না। দারুণ, মানে এই জায়গায় বোলিং অ্যান্ড ফিল্ডিং। এবং স্লগ ওভারে যে আমাদের হর্ষিত রানা নতুন এলো, দারুণ, এত টেম্পারমেন্ট নিয়ে বল করেছে, যেখানে বড় ম্যাচে বল করে ও মানে দারুণ বল করলো। এটা থেকে বোঝা যায় টিম সত্যি ভালো খেলে। তুমি এখানে ভুল প্রশ্নটা অরূপদাকে করলে, অরূপদা নিজেও লেফট আর্ম স্পিনার, তো লেফট আর্ম নিয়ে 3টে নিয়ে খেলুক না, দরকার হলে 4টে নিয়ে। না, এ হতে পারে বরুণ চক্রবর্তী আছে টিমে, হ্যাঁ দারুণ। অরূপকেও করার উদ্দেশ্য হচ্ছে নিজে লেফটি, একজন অলরাউন্ডার,
দুজনই অলরাউন্ডার। আমার দুপাশে যারা দুজন বসেছেন, যারা তাদের খেলা দেখেছেন, তাদের নতুন করে বলার কিছু নেই। এমন অসাধারণ দুজন অলরাউন্ডার আমরা একসঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমি নিজেও তো সৌভাগ্যবান তাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। এই যে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে ভারতীয় দলের খুব একটা পরিবর্তন এই মুহূর্তে দরকার নেই। নিতান্ত বড় সমস্যা যদি না হয়, ইনজুরি বা ইত্যাদি যদি না আসে, এই মুহূর্তে দরকার নেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা নিশ্চয়ই একটা অ্যাসিড টেস্ট হবে। আর ভারতীয় দলটা যেভাবে গতকালের ম্যাচ খেলেছে, পাকিস্তান দলকে মনে হচ্ছিল একসময় তারা টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। হয়তো তারা সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তানের মিডিয়ার কাছে। আসলে ভারতীয় বোলিং এবং ভারতীয় ফিল্ড প্লেসিং এর সামনে এই দলটি 50 ওভারের দলটিকে টেস্ট ম্যাচ খেলছে বলে মনে হবারই কথা ছিল, কারণ কোনো জায়গা দিয়ে তারা বল গলাতে পারেনি। এটাকে ডিসক্রেডিট বলি না, এটা হচ্ছে ভারতীয় দলের যে ক্রিকেট পরিকল্পনা, গতকালের ক্রিকেট পরিকল্পনা, রোহিত শর্মার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়িত করার পর। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।